প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো সবাই? রাজীব, অ্যাটেন্ড করছো? আমার কথা শুনতে পাচ্ছ? বয়েজ, আমরা গত ক্লাসে দেখতে হয় আলো চাই অধ্যায় 5 পড়িয়েছিলাম, শেষ করতে পারিনি। লেন্স, আলো, দর্পণ এগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা বাকিটুকু শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। আমরা গত ক্লাসে আলোর প্রতিসরণের সূত্র নিয়ে কথা বলছিলাম। তারপরে লেন্স নিয়ে কথা বলছিলাম। লেন্স দুই প্রকার, উত্তল লেন্স আর অবতল লেন্স। তারপরে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, উত্তল লেন্স সম্পর্কে কথা বলছিলাম। উত্তল লেন্স আলো এক বিন্দুতে মিলিত হয় বা অভিসারী হয় বলে একে অভিসারী লেন্সও বলে। এরপরে আসো উত্তল লেন্স কাকে বলে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, এরপরে ফোকাস বিন্দু আর ফোকাস দূরত্ব। তাইলে এখানে উত্তল লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হয় বা অভিসারী হয় বলে একে অভিসারী লেন্সও বলে। এই লেন্সের মাঝখানে মোটা ও প্রান্ত সরু বলে একে স্থূল মধ্য লেন্সও বলে। ফোকাস বিন্দু, আলোকরশ্মি উত্তল লেন্সে উত্তল পৃষ্ঠে আপতিত হয়। উত্তল লেন্সে এই সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে, এই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু। এরপরে আসে ফোকাস দূরত্ব। লেন্সের কেন্দ্র হতে ফোকাস বিন্দু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এগুলো গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, যদিও আজকে রিপিট করলাম। এরপরে আসো পরবর্তী, দেখো অবতল লেন্স কাকে বলে। অবতল লেন্সে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আলোকরশ্মি। এই আলোকরশ্মিগুলো আসতেছে, আঘাত আলোকরশ্মিগুলা আসতেছে, এসে এই অবতল লেন্সের প্রধান অক্ষ এর উপর পড়তেছে, পরে বিভিন্ন দিকে ছড়াইয়ে পড়তেছে এভাবে ছড়াইয়ে পড়তেছে। এই যে ছড়ানো রশ্মিগুলোকে যদি কল্পিতভাবে পিছনের দিকে কল্পনা করে বর্ধিত করি, পিছনের দিকে যদি এভাবে আমরা বর্ধিত করি, পিছনের দিকে কল্পনা করে বর্ধিত করি, পিছনের দিকে বর্ধিত করলে যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু বলা হয়। যে প্রতিসরিত রশ্মিগুলোকে কল্পনা করে পিছনের দিকে বর্ধিত করলে যে বিন্দুটা পাই সেটা হলো কি ফোকাস বিন্দু। তাইলে আমরা প্রিন্সিপাল এক্সিস এর প্রধান অক্ষটা কি, ফোকাস বিন্দু হতে এই যে কেন্দ্র করে যে রেখাটা চলে গেছে তাকে বলা হয় প্রধান অক্ষ বা প্রিন্সিপাল এক্সিস। আমরা সামনে আগাই। এরপরে আসো অবতল লেন্সের বিভিন্ন বিষয় নিয়ে এখানে কথা বলবো। অবতল লেন্স কাকে বলে। অবতল লেন্সে আলো পরস্পর সরে যায় বা অপসারিত হয় বলে একে অপসারী লেন্সও বলে। এই লেন্সের মাঝখান সরু ও প্রান্তর দিকটা মোটা হয়। তারপরে ফোকাস বিন্দু, আলোকরশ্মি অবতল লেন্সের অবতল পৃষ্ঠে আপতিত হয়ে অপসারিত হয়, ছড়িয়ে পড়ে। যদি অপসারিত রশ্মি কিছু শুধু পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয় বা কল্পনা করে নিলে সেই বিন্দুগুলো একটি বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দু হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু। ফোকাস দূরত্ব, লেন্সের কেন্দ্র হতে ফোকাস বিন্দু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। এরপরে বক্রতার না কালকে দিন দি পারলাম একটা কাম করব দিন দি পারলাম 5 মিনিট পরে তুমি চলে একটা কাম করব এই নাবিল বুটকা মধ্য দিয়ে গমনকারী সরলরেখাই হলো লেন্সের প্রধান অক্ষ। তাহলে আমরা বক্রতার কেন্দ্র এবং প্রধান অক্ষ পেলাম, গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম। এরপরে আসো নেক্সট
লেন্সের ক্ষমতা, আমরা গত ক্লাসে লেন্সের ক্ষমতা নিয়ে কথা বলছিলাম। তারপরে আবার আমরা কথা বলবো লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা হলো কি, দেখো কোন লেন্সের আলোক রশ্মিকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াটি পরিমাপ করার জন্য লেন্সের ক্ষমতা সংজ্ঞায়িত করা হয়েছে। তারপরে ইহা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। লেন্সের ক্ষমতা পরিমাপ একটা যে কোনো সংখ্যা 1 কে 2 দ্বারা ফোকাস দূরত্ব দ্বারা ভাগ করলে যে পরিমাণ পাওয়া যায় তাকে বলা হয় লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা সাধারণ একক হলো ডায়োপ্টার আর একক। লেন্সের প্রচলিত ক্ষমতার একক হলো ডায়োপ্টার আর এসআই একক হলো আন্তর্জাতিক একক হলো রেডিয়ান পার মিটার। +1D বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি লেন্সটি হলো উত্তল লেন্স এবং প্রধান অক্ষের 1 মিটার দূরে আলোক রশ্মিকে মিলিত করে। -2D বলতে আমরা কি বুঝি? লেন্সটি একটা মাইনাস বললেই বলতে হবে লেন্সটি অবতল লেন্স এবং প্রধান অক্ষের 50 সেন্টিমিটার দূরে 50 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু হতে আলোক রশ্মি গুচ্ছ অবস্থিত হচ্ছে বলে মনে হবে। তাহলে এই হলো আমরা অবতল লেন্স সম্পর্কিত আমাদের কথাবার্তা। অবতল লেন্স গেল। এরপরে আসো চোখের ক্রিয়া আমরা কিভাবে দেখি। ধরো যে আমাদের এখানে চোখের সামনে একটা লোক সাইকেল চালাচ্ছে, এই আলোক রশ্মি এসে এই লোক এবং সাইকেলের বিভিন্ন বিন্দুতে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনার উপর পড়তেছে। আমাদের চোখের রেটিনার উপর আলোক রশ্মিগুলো পড়তেছে, আলোক রশ্মিগুলো রেটিনার উপর পড়তেছে। রেটিনার পিছনে আইসা এখানে দেখো, রেটিনার পিছনে এখানে আইসা এগুলা মিলিত হয়ে একটা উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হইতেছে। এই উল্টো প্রতিবিম্বর এখানে আমাদের দুইটা ধরনের কোষ আছে, রড এবং কোন। এই রড এবং কোনগুলো কি করে মস্তিষ্কে আবার সিগন্যাল পাঠাচ্ছে, ফলে এই বস্তুটা এই দৃশ্যটাকে আমরা পুরোপুরি দেখতে পাই। এই সম্পর্কিত বর্ণনা আমাদের পরবর্তী স্লাইডে আছে, আমরা এখন সেটা দেখব। আমাদের কিভাবে আমরা দেখতে পাই। স্যার রড ও কোন কি স্যার? রড ও কোন কি? রড কোন এগুলো কি? এগুলো আমরা এখনই বলতেছি। দেখো এই দেখো আমাদের চোখের সামনে যখন কোনো বস্তু থাকে তখন ওই বস্তু হতে আলোক রশ্মি চোখের উত্তল লেন্স দ্বারা প্রতিসরিত হয় এবং রেটিনার উপর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে। মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টো প্রতিবিম্ব সোজা করে নেয়, ফলে আমরা বস্তুটি যেরকম আছে সেরকমই দেখি। গেল 1 নম্বর। 2 নম্বর, রেটিনার উপর আলো পড়লে স্নায়ুর সাথে সংযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র রড এবং কোষগুলো সেই আলো গ্রহণ করে এবং একে তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালে পরিণত করে। স্নায়ু এই তড়িৎ বা বিদ্যুৎ সিগন্যালকে তাৎক্ষণিকভাবে অপটিক নার্ভ বা অক্ষি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পাঠায়। এখন কোন কোষগুলোর কাজ কি? কোন কোষ, দুই ধরনের কোষ থাকে, একটা নাম হলো কোন কোষ, একটা নাম রড কোষ। এখন কোন কোষগুলো তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি পার্থক্য বুঝিয়ে দেয়। কোন কোষগুলো হলো কি, কোনটা কোন রঙ এইটা বুঝায়। আর অন্যদিকে রড কোষগুলো খুব কম আলোতে সংবেদনশীল হয়, খুব কম আলোতে সংবেদনশীল। এজন্য জ্যোৎস্নার অল্প আলোতে আমরা রড কোষগুলোর কারণে দেখতে গেলেও রং বুঝতে পারি না। এখানে আমরা অন্ধকারে বা আলোতে কিছু কিছু দেখি, এটা দেখি রড কোষগুলোর জন্য। রড কোষগুলা একটা বস্তুর আকৃতি সম্পর্কে ধারণা দেয়, কিন্তু বস্তুর রং সম্পর্কে ধারণা দেয় কোন কোষগুলা। তাইলে মস্তিষ্কে আমাদের চোখে দুই ধরনের কোষ আছে, একটা হলো কোন কোষ, একটা রড কোষ। কোন কোষগুলো কি করে রঙের অনুভূতি দেয়, রং সম্পর্কে ধারণা দেয়। আর কোন কোষগুলো রং সম্পর্কে ধারণা দেয়। আর রড কোষগুলা বস্তুর আকৃতি সম্পর্কে ধারণা দেয়। সবাই ক্লিয়ার? বুঝতে পারছো বয়েস? ইয়েস স্যার। তাইলে কোন কোষগুলোর কাজ হইলো বস্তুর রং সম্পর্কে ধারণা দেওয়া, আর রড কোষগুলোর কাজ হইলো বস্তুর আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া। এই জন্য আবসালোতে বা হালকা অন্ধকারও আমরা এই রড কোষগুলোর জন্য বস্তুর আকৃতি বুঝতে পাই, কিন্তু রং বুঝতে পাই না। কিন্তু উলঙ্গ আলোতে আমরা এই কোন কোষগুলোর জন্য তারা আলো স্পষ্টভাবে বুঝতে পারি বা দেখতে পারি কোন রঙের বস্তুটা। এরপরে আসো স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব। এখন স্পষ্ট দৃষ্টি নিকট বিন্দু কি? চোখের সবচেয়ে কাছের যে বিন্দু পর্যন্ত লক্ষ্য বস্তুকে খালি চোখে স্পষ্ট দেখা যায় তাকে স্পষ্ট দৃষ্টি নিকট বিন্দু বলে। অর্থাৎ আমরা চোখের কাছে
হ্যাঁ সহজে বা স্পষ্টভাবে যে বিন্দু যতদূর পর্যন্ত দেখতে পারি তাকে বলা হয় স্পষ্ট বিন্দু নিকটতম দূরত্ব, এবং চোখ হাতে ওই বিন্দুর দূরত্বকে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলে। এই দূরত্ব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়, বিভিন্ন বয়সের সাথে এই দূরত্বটা পরিবর্তিত হয়। শিশুর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হলো 5 সেন্টিমিটারের কাছাকাছি, স্বাভাবিক বয়স্ক মানুষের যে আমাদের এটা হলো 25 সেন্টিমিটারের কাছাকাছি, এবং এটা বৃদ্ধ স্পষ্ট দৃষ্টির দূরবিন্দু। দূরবিন্দু চোখ হতে অসীম দূরত্ব পর্যন্ত অবস্থান করে। স্পষ্ট দৃষ্টির দূরবিন্দুটা চোখ হতে অসীম পর্যন্ত। কেউ মনে করো 100 মিটার, কেউ 100 সেন্টিমিটার, কেউ 200 সেন্টিমিটার, এভাবে অসীম পর্যন্ত কেউ দেখতে পারছে, বেশি কেউ দেখতে পারছে, কম কেউ দেখতে পারে। তাহলে আমরা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলতে আমরা কি বুঝলাম? চোখ থেকে সবচেয়ে কাছের যে বস্তু যে পর্যন্ত কোনো চোখ মানে কষ্ট ছাড়া স্পষ্টভাবে দেখতে পারে, কোনো লেন্স ছাড়া কারণ সাহায্য ছাড়া যে কোনো দেখতে পারে, তাকে বলা স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব। শিশুর জন্য স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব হলো 5 সেন্টিমিটারের কাছাকাছি, এবং স্বাভাবিক একজন বয়স্ক মানুষের জন্য এটা হলো 25 সেন্টিমিটারের কাছাকাছি। তাইলে আমরা স্পষ্ট দৃষ্টির দূরবিন্দু বলতে কি বুঝি? যে চোখ থেকে দূর পর্যন্ত অসীম পর্যন্ত দেখতে পায়, এটা কোন নির্দিষ্ট সীমা নেই, কেউ বেশি দেখে কেউ কম দেখে। স্পষ্ট দৃষ্টির দূরবিন্দুর এর জন্য নির্দিষ্ট কোনো রেঞ্জ নাই, তাইলে শুধু এখানে নিকট বিন্দুর রেঞ্জ আছে। এরপরে আসো, চোখের ত্রুটি দুই প্রকার। চোখের ত্রুটি কয় প্রকার? দুই প্রকার। চোখের ত্রুটি হলো দুই প্রকার, হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, আর হলো দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। ক্ষীণ দৃষ্টি মানে কি? চোখ কাছের বস্তু দেখতে পেলেও দূরের বস্তু যদি দেখতে না পায় তখন তাকে বলা হয় ক্ষীণ দৃষ্টি। এবং দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি হলো কি? চোখ দূরের বস্তু দেখতে পেলেও যদি কাছের বস্তু দেখতে না পায় তখন তাকে বলা হয় দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। তাহলে চোখের ত্রুটি পেলাম কয় প্রকার? দুই প্রকার। চোখের ত্রুটি হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে স্পষ্ট হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি বা কি দূরদৃষ্টি। অর্থাৎ হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি হলো চোখ কাছের বস্তু দেখতে পেলেও দূরের বস্তু দেখতে পায় না, আর দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি হলো দূরের বস্তু দেখতে পেলেও কাছের বস্তু দেখতে পায় না। তারপরে আসো, দেখো চোখ সাধারণ চোখ, হ্রস্ব দৃষ্টি দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি। সাধারণ চোখ এবং ক্ষীণ দৃষ্টি সম্পর্কে ধারণা আমি দিয়েছি। এখন দেখো নর্মাল আই, সাধারণ চোখ, সুস্থ চোখ, এখানে কি হয় দেখো, এখানে আলোক রশ্মি এই রেটিনাল লেন্সের উপর পড়বে আসিয়া, এবং এইখানে লেন্সের পিছনে রেটিনার পিছনে রেটিনা আসিয়া এখানে একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে এবং চোখ দেখতে পাবে। কিন্তু যদি মায়োপিয়া বা শর্ট সাইটেড বা হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টি হয় তখন আলোক রশ্মি এসে এই রেটিনার সামনে একটু দূরে আসিয়া কি করবে? প্রতিবিম্ব তৈরি করবে। ফলে আমরা কি কাছের বস্তু দেখতে পাবো, দূরের বস্তু দেখতে পাবো না। তাহলে প্রতিবিম্বটা তৈরি হয় কোথায়? এই রেটিনার একটু সামনে। রেটিনার একটু সামনে, ইমেজ ফোকাস ইন ফ্রন্ট অফ দ্য রেটিনা, রেটিনার সামনে তৈরি হয়। রেটিনার সামনে, রেটিনার উপর তৈরি হইয়া স্বাভাবিক চোখে তৈরি রেটিনার উপরে, স্বাভাবিক চোখে তৈরি রেটিনার উপরে। আর এই হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির প্রতিবিম্ব তৈরি হয় রেটিনার সামনে। সবাই বুঝতে পারছো? রেটিনার সামনে তৈরি হয়। এরপরে আসো, হ্রস্ব দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির প্রতিকার। এর প্রতিকারটা কি? এর প্রতিকারটা হলো, যেহেতু এটা সামনে দেখে, রেটিনার সামনে দেখে, এই জন্য এখানে যদি আমরা একটা কি করি, একটা অবতল লেন্স ব্যবহার করি। এই একটা অবতল লেন্স ব্যবহার করলে স্বাভাবিকভাবে যেহেতু এই রেটিনার মধ্যে আসিয়া এখানে এই রেটিনার সামনে এখানে ইমেজ তৈরি হয়, এই জন্য দূরের বস্তু আমরা দেখতে পাই না, কাছের বস্তু দেখতে পাই। কিন্তু যদি এখানে আমরা একটা অবতল লেন্স ব্যবহার করি, অবতল লেন্স কি করবে? এই রশ্মিগুলোকে একেবারে রেটিনার উপরে এসে প্রতিবিম্ব তৈরি করবে। ঠিক আছে? এর এই যে তাইলে এখানে কি হবে? এই ফোকাস বিন্দুটা এখানে, এই যে লেন্সটা, এই উত্তল লেন্সটার, এখানে উত্তল লেন্সটার কি করবে? রশ্মিগুলোকে একটু অভিসারী করবে। উত্তল লেন্সের এই যে উত্তল লেন্সটা আছে না, চোখের ভিতরে যে উত্তল লেন্সটা আছে, এই এই রশ্মিগুলোকে অভিসারী করার ক্ষমতাকে একটু বাড়াই দেবে। ফলে রেটিনার উপরে এসে প্রতিবিম্ব তৈরি হবে।
ফলে রস্য দৃষ্টি বা ক্ষীণ দৃষ্টির প্রতিকার হবে। ফলে আমরা চশমা উত্তর লেন্সের এখানে এই অবতল লেন্সের চশমা ব্যবহার করব ক্ষীণ দৃষ্টির জন্য। এই চশমা ব্যবহার করলে চশমায় আমরা এই অবতল লেন্স ব্যবহার করব, ফলে আমরা রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি হবে, আমরা সবাই দেখতে পাবো। সবাই ক্লিয়ার? এরপরে আসো এর বর্ণনা। সমস্যা: চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পেলে বা ফোকাস দূরত্ব কমে গেলে। 2 নম্বরে কোন ধরনের রশ্মিগুলোকে ব্যাসার্ধ বৃদ্ধি পেলে এই সমস্যা দেখা দেয়। কোন সমস্যা? এই ক্ষীণদৃষ্টি সমস্যা। এই ক্ষীণদৃষ্টি সমস্যাটা দেখা দেয়। এই ক্ষীণদৃষ্টি বা চোখে কম দেখা, মানে কাছের বস্তু দেখা দূরের বস্তু না দেখা, কি কারণে হয়? দুইটা কারণে হয়। এক নম্বর হলো চোখের লেন্সের অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায় বা ফোকাস দূরত্ব কমে যায়, অথবা কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি বেড়ে যায়, তখন এই সমস্যা দেখা যায়। এর প্রতিকার কি? সমাধানটা কি? এই ত্রুটি দূর করার জন্য এমন একটি অবতল লেন্সের চশমা ব্যবহার করা হবে যার ফোকাস দূরত্ব রশ্মিদৃষ্টির দীর্ঘতম দূরত্বেরও সমান। চশমার এই লেন্সের অপসারী ক্রিয়া চোখের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়ার বিপরীতে কাজ করবে, তাই এই জন্য চোখের ফোকাস দূরত্ব বেড়ে যাবে বলে প্রতিবিম্বটি আরো পিছনে তৈরি হবে, অর্থাৎ অসীম দূরত্বের বস্তু হতে আসা সমান্তরাল আলোকরশ্মি চশমার অবতল লেন্সের মধ্য দিয়া চোখে পড়ার সময় প্রয়োজন মতো অপসারিত হয়। এই অপসারিত রশ্মিগুলো চোখের লেন্সে প্রতিসরিত হয়ে ঠিক রেটিনা বা অক্ষি পটের উপরে প্রতিবিম্ব তৈরি করবে এবং আমরা দেখতে পাবো। সবাই ক্লিয়ার? এরপরে আসো নেক্সট, দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টিকতার প্রতিকার। দীর্ঘদৃষ্টি কি? যদি কোনো ব্যক্তি কাছের বস্তু দেখতে না পায়, দূরের বস্তু দেখতে পায়, সেক্ষেত্রে কি হয়? এখানে হলো হাইপার মায়োপিয়া বলা হয় বা দীর্ঘদৃষ্টি বলা হয় এটাকে। তো এখানে কি হবে? এখানে আঘাত আলোক রশ্মিগুলো মানে লেন্সের মধ্যে দিয়া এখানে এই চোখের যে রেটিনার অনেক পিছনে আসিয়া ফোকা মানে প্রতিবিম্ব তৈরি হবে, এই জন্য এইটা ব্যক্তি দেখতে পাবে না। অনেক পিছনে প্রতিবিম্ব তৈরি হয়, ওই ব্যক্তি দেখতে পায় না। কিন্তু এখানে করতে হবে কি? এখানে ফোকাস দূরত্ব কমাতে হবে। কমানোর জন্য কি করতে হবে? এখানে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। উত্তল লেন্স ব্যবহার করলে আলোক রশ্মিগুলো সংকুচিত হয়ে রেটিনার উপরে আসা ফোকাস দূরত্ব কমে যাবে, রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি হবে, ফলে সহজে ওই ব্যক্তি দেখতে পাবে। ঠিক আছে? সহজে ওই ব্যক্তি দেখতে পাবে। এই যে কথাগুলা আমরা পরের স্লাইডে আমরা ডিটেলস পাবো। এখানে দেখো সমস্যা, দীর্ঘদৃষ্টি কি কি সমস্যা হয়? দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে চোখের লেন্সের অভিসারী শক্তি হ্রাস পেলে বা ফোকাস দূরত্ব বেড়ে গেলে। 2 নম্বরে কোনো কারণে অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে এই সমস্যা দেখা দেয়। প্রতিকার কি? এই সমস্যা সমাধানের জন্য একটা উত্তল লেন্সের চশমা ব্যবহার করতে হবে। ফলে কাছাকাছি বিন্দু হতে আসা আলোক রশ্মি চশমার লেন্সে এবং লেন্সের পরপর 2 বার প্রতিসরিত হওয়ার কারণে ফোকাস দূরত্ব কমে যাবে এবং প্রয়োজন মতো অভিসারিত হয়ে প্রতিবিম্বটি রেটিনার উপরে পড়বে এবং আমরা দেখতে পাবো। ঠিক আছে সবাই? এরপরে আসো রস্যদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টির তুলনাটা। এখানে আমরা রেটিনার উপরে আমরা ইমেজ তৈরি হলে আমরা দেখতে পাই। দেখো শর্ট সাইট, এখানে কি হয়? দেখো এখানে দেখো রশ্মিদৃষ্টির ক্ষেত্রে আমরা কাছের বস্তু দেখি কিন্তু দূরের বস্তু দেখি না। ঠিক আছে? এই জন্য এখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়েছে। উত্তল লেন্স ব্যবহার করলে ফলে এশিয়া বস্তুটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কি করি? আমরা কাছের বস্তু দেখি না, দূরের বস্তু দেখি। এই জন্য এখানে উত্তল লেন্স চশমা ব্যবহার করলে কি হবে? আমাদের চোখের সামনে দৃশ্যগুলা রশ্মিগুলো আমাদের রেটিনার উপরে এসে প্রতিবিম্ব তৈরি হয়, ফলে আমরা দেখতে পাই। রেটিনার উপর প্রতিবিম্ব তৈরি হয়, ফলে আমরা দেখতে পাই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট স্লাইডে আসি। ভালো রাখার উপায়। চোখ ভালো রাখার কি কি উপায় আছে? চোখ ভালো রাখার কি কি উপায় আছে সবাই খেয়াল করো। এখানে দেখো সঠিক পুষ্টি গ্রহণ করতে হবে। ভিটামিন এ, সি, ই, তারপরে ফ্যাটি অ্যাসিড ইত্যাদি জাতীয় খাবার, জিঙ্ক যুক্ত খাবার, সবুজ শাকসবজি ও ফল চোখের জন্য উপকারী হবে। ঠিক আছে? এরপরে 2 নম্বর, চোখের যত্ন নিতে হবে। পর্যাপ্ত ঘুম, ধূমপান না করা, রোদে সানগ্লাস ব্যবহার করা, ঝালাই
কেমিক্যাল নিয়ে কাজ করার সময় সেফটি গ্লাস পরতে হবে। 3 নম্বরে পর্যাপ্ত আলোতে সঠিক দূরত্ব রেখে বই পড়া বা কোনো বস্তু দেখা, টেলিভিশন, কম্পিউটারের ক্ষতিকর রশ্মি হতে চোখকে রক্ষার জন্য নির্দিষ্ট দূরত্ব থেকে দেখা ও দীর্ঘক্ষণ টেলিভিশন, কম্পিউটারের সামনে না বসা ইত্যাদি যদি আমরা পদক্ষেপগুলো নেই, তাহলে আমরা কি কি করতে পারি? আমাদের চোখকে আমরা নিরাপদ রাখতে পারি। চোখ আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। আমাদের এই চোখকে ভালো রাখতে হবে, চোখের যত্ন নিতে হবে। এই জন্য যে জিনিসগুলা করতে হবে, ভালো খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, সবুজ শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে বেশি করে, ভিটামিন ই, তারপর ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক যুক্ত খাবার খেতে হবে, চোখের যত্ন নিতে হবে, পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে। তারপরে চোখের জন্য ক্ষতিকর হয় এমন কোনো কাজ, ঝালাইয়ের কাজ বা কোনো ক্ষুদ্র পার্টিকেলের কাজ, হ্যাঁ, কাদা মাটি বালুর কাজ, হ্যাঁ, এগুলার সময় সবসময় চোখে একটা সেফটি গ্লাস ব্যবহার করতে হবে। ল্যাবরেটরিতে আমাদের সেফটি গ্লাস ব্যবহার করতে হবে। চোখের যাতে কোনো বিষাক্ত পদার্থ, এসিড জাতীয় পদার্থ, জারক পদার্থ অথবা কোনো ক্ষয়কারী পদার্থ আমাদের চোখে না পড়তে পারে। এছাড়া কিন্তু আলো থেকে দূরে থাকতে হবে, বা এই জন্য টেলিভিশন, কম্পিউটার, যে আমাদের মোবাইলে যে ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে, তেজস্ক্রিয় রশ্মিগুলা জন্য আমাদের সেফটি গ্লাস আমরা ব্যবহার করতে পারি। এই সেফটি গ্লাস ব্যবহার করলে আমাদের চোখ নিরাপদ থাকবে। পর্যাপ্ত ঘুম আমাদের দরকার। পর্যাপ্ত ঘুম হলে আমাদের চোখ ভালো থাকবে। সবাই কি এ পর্যন্ত ক্লিয়ার? ভয়েস আমাদের পরীক্ষা এই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। পরীক্ষা আমাদের এই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। আমরা প্রয়োজনে আবার রিপিটেশন করি, আবার দেখি এই চ্যাপ্টারে আমাদের কি জিনিস আছে। এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয়গুলো ছিল স্যার প্রথম 5টা অধ্যায়, স্যার প্রথম 5টা অধ্যায়। জি স্যার প্রথম 5টা অধ্যায় থেকে নমিনেশন হবে স্যার। স্যার পলিমার কি স্যার দিবেন? মানে পলিমার কোনটা আছে স্যার? হ্যাঁ বলো। স্যার প্রথম 5টা অধ্যায় পর্যন্ত এমসিকিউ হবে। হ্যাঁ, তোমার 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যে এখন একটা চ্যাপ্টার নাই তো? স্যার দ্বিতীয় চ্যাপ্টারটা স্যার, হ্যাঁ, দ্বিতীয় চ্যাপ্টার নাই। তোমার আজকে প্রথম অধ্যায় আছে, উন্নততর জীবনধারা আছে, 2 নম্বর অধ্যায় আছে পানি, 3য় অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা, 4th অধ্যায় নেই। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচনা, এই পঞ্চম অধ্যায় পর্যন্ত পড়বা, সুযোগ সিলেবাসে নাই। ঠিক আছে, বুঝতে পারছো? মর্নিং শিফটে পড়বে পড়াই গেলাইছে, ওখানে দেখতেছে 3টে ক্লাস। বুঝতে পারছো? কেমিস্ট্রি পড়ায় একজন, বায়োলজি অংশ, আমি পড়াই ফিজিক্স এবং কেমিস্ট্রি অংশ। আমরা তো একটু একটা ক্লাস পিছিয়ে গেছি ওদের সাইডে। এজন্য ওদেরকে আমি রিকোয়েস্ট করছি মর্নিং শিফটকে যে পলিমার থেকে কোশ্চেন না দেওয়ার জন্য। বুঝতে পারছো? ওরা পলিমার থেকে কোশ্চেন দিবে না আমাকে বলছে, তো আমরাও পলিমার থেকে কোশ্চেন করব না। হ্যাঁ, তাহলে আমাদের অধ্যায় থাকবে, প্রথম অধ্যায় জীবনধারা, দ্বিতীয় অধ্যায় পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই। এই 5টা অধ্যায় সম্পর্কে কোশ্চেন হবে। তোমরা এগুলা ভালোভাবে পড়বে, ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে। আমি এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করছিলাম গতদিন, আমি একটু রিভিউ করে এটা শেষ করে দিব আজকে। যেমন আলো কি, আলোর শক্তি, আলো মাত্র সেই নিমিত্ত যার সাহায্যে আমরা দেখতে পাই। 2 নম্বরে দর্পণ বা আয়না বা দর্পণের ব্যবহার ড্রাইভিং এ আমরা ব্যবহার করি। এখানে দেখো একটা গাড়ির ডানে এবং বামে এবং সামনে 3টে গ্লাস ব্যবহার করা হয়। কেন? পিছনের দৃশ্যগুলো দেখার জন্য, পিছনে আঘাত গাড়ি আসতেছে কিনা, ডানে থেকে আসতেছে না বাম দিকে আসতেছে, অ্যাক্সিডেন্ট থেকে গাড়ি চালানোর জন্য এগুলো খুবই দরকার। এরপরে আসো, পাহাড়ি রাস্তার বাঁক থাকে, এই বাঁকে এমন বাঁক থাকে যে এই বাঁকের ভিতরে কি হইতেছে, কি আছে, গাড়ি আসতেছে কি আসতেছে না, এবং এখানে যদি আমি ধারণা পাই তাহলে সম্মুখ সংঘর্ষ হইয়া মৃত্যুর ঝুঁকি থাকে, গাড়ি বড় ধরনের ঝুঁকি থাকে। এই জন্য এখানে কি করা হয়, দর্পণ ব্যবহার করলে, এই বাঁকে বাঁকে বা রাস্তার বাঁকে মোড়ে মোড়ে দর্পণ ব্যবহার করলে কি হবে, এই মোড়ের বাঁকের ভিতরে কি আছে সেটা আমরা দর্পণের মাধ্যমে এখানে আমরা প্রতিবিম্ব দেখতে পাবো, গাড়ি চালাতে পারবো। এরপরে আসো, আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা কথা বলছিলাম। আলোর প্রতিসরণ কি? আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে গেলে আলোর রশ্মি বেঁকে যায়, এই বেঁকে যাওয়ার ঘটনাকেই আলোর
কি বলা হয়? আলোর প্রতিসরণ বলা হয়। আলোর প্রতিসরণটা কি? আলোর প্রতিসরণ সম্পর্কিত যে কথাগুলো আছে আমি সেগুলো আবার রিপিট করতেছি। এখানে দেখো, আলোর প্রতিসরণের সূত্র: আপাতত রশ্মি আপতন বিন্দুতে বিভব তলের উপরে আঁকা অবিলম্ব ও প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকবে। 1 নম্বর শর্ত, 1 নম্বর নিয়ম, আপাতত রশ্মি যে রশ্মিটা আসবে, এখানে দেখো যে রশ্মিটা আসবে, এখানে এই আপাতত রশ্মি এই প্রতিসরিত রশ্মি এই আপাতন বিন্দুতে অঙ্কিত লম্বটা অবিলম্বটা একই সমতলে থাকবে। এখানে কি বলছে? একই সমতলে থাকবে। তারপরে আসো নাম্বার 2 নম্বরে এক জোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণ সাইন থিটা ও প্রতিসরণ কোণের সাইন থিটা ড্যাশ সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ এখানে কি হবে? সাইন থিটা বাই সাইন থিটা ড্যাশ ইকুয়াল টু n। n মানে কি? ধ্রুবক। এখানে n হলো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন প্রথম মাধ্যমকে 0 ধরে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মাপা হলে সেটা হবে বস্তুর প্রতিসরাঙ্ক। যদি প্রথম মাধ্যম 0 হয় তখন যে প্রতিসরাঙ্কের মান পাবো সেটা হবে বস্তুর প্রতিসরাঙ্ক। আচ্ছা, পানির প্রতিসরাঙ্কের মান হলো 1.33, বাতাসের প্রতিসরাঙ্ক হলো 1, আলোর রং ভিন্ন হলে প্রতিসরাঙ্কের মানও ভিন্ন হবে। এই হলো আলোর প্রতিসরণের সম্পর্কিত সূত্রাবলী বা নিয়মাবলী। তোমরা কি আলোর প্রতিসরণের নিয়মগুলো পারো বয়েস? তোমরা আলোর প্রতিসরণের সূত্রগুলো কি পারো? তোমরা এগুলো বুঝতে পেরেছো? আলোর প্রতিসরণের সূত্রগুলো কি বুঝতে পেরেছো ঠিকভাবে বয়েস? আলোর প্রতিসরণ এটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট আসো, কোশ্চেন থাকলে করতে পারো। স্যার লেন্স কাকে বলে? লেন্স কাকে বলে? লেন্স হলো দুটি গলীয় প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কাঁচের তৈরি, এছাড়া কোয়ার্টাজ ও প্লাস্টিক দিয়ে লেন্স তৈরি করা যায়। লেন্সের দুই প্রকার, উত্তল লেন্স আর অবতল লেন্স। উত্তল লেন্সটা কেমন? উত্তল লেন্সটা এরকম, মাঝখানটা কি থাকে? চওড়া থাকে। অবতল লেন্সটা কেমন? মাঝখানটা সরু থাকে, এরকম মাঝখানটা সরু থাকে। এখন আমরা এই যে প্রধান অক্ষ দেখলাম, মাঝ বরাবর একটা রেখা টানলে প্রধান অক্ষ বলা হয়। তারপরে এখানে প্রধান অক্ষ বলা হয়, ঠিক আছে? বক্রতার কেন্দ্র কি? এই যে একটা বাঁকা বৃত্তের মতো দেখা যায় উত্তল লেন্সের, এইটা একটা বৃত্তের কেন্দ্র আছে না এখানে? এই কেন্দ্রটা হলো কি? বক্রতার কেন্দ্র। এখানে একটা বৃত্তাংশ আছে না, এটা একটা কেন্দ্র আছে না, এটা হলো বক্রতার কেন্দ্র। এই যে একটা বৃত্তের মতো আছে না, এটা একটা কেন্দ্র আছে না, এটা হলো বক্রতার কেন্দ্র। এই যে একটা বৃত্তের মতো আছে না, এই যে বাঁকা অংশটা, এইটার যে কেন্দ্রটা এখানে, এইটার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। আমরা বক্রতার কেন্দ্র পড়ছিলাম, অর্থাৎ উত্তল লেন্স এবং অবতল লেন্সে যে বাঁকা অংশটা থাকে, যে বৃত্তটা থাকে বা বৃত্তাংশটা থাকে, যে বৃত্তাংশটা কেন্দ্রটাকে বক্রতার কেন্দ্র বলা হয়। তাহলে আমরা উত্তল লেন্স এবং অবতল লেন্স সম্পর্কে ধারণা পেলাম। আশা করি তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। এবারে দেখো উত্তল লেন্সের ক্রিয়া বা উত্তল লেন্স কিভাবে কাজ করে। এখানে দেখো একটা আলোক রশ্মি আসতেছে, একটা আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মি আসতেছে। আগত আলোক রশ্মিগুলা এখানে এই পয়েন্টে লেন্সের পড়তেছে, এখানে লেন্সের উপর পড়তেছে। এখানে লেন্সের উপর পড়ার পরে লেন্সের কাজ কি? উত্তল লেন্স করে কি? আলোক রশ্মিগুলোকে সংকুচিত করে বা অভিসরিত করে, এই বিন্দুতে মিলিত করে। যে বিন্দুতে মিলিত করে তাকে বলা হয় ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। উত্তল লেন্স আঘাত আলোক রশ্মিগুলোকে একত্রিত করে বা যে বিন্দুতে মিলিত করে তাকে বলা হয় ফোকাল পয়েন্ট।
এখন এই ফোকাস বিন্দু থেকে এই প্রধান অক্ষের দূরত্বকে বলা হয় ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব। এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটি হলে ফোকাস দূরত্ব। এখন দেখো এই যে লেন্সটা আছে, এই যে বাঁকা লেন্সটা আছে, এইটার যে বৃত্তের কেন্দ্র, বৃত্তাংশের কেন্দ্র, এটা হলো কি বক্রতার কেন্দ্র। এই যে বাঁকা অংশটা আছে, এই যে বাঁকা অংশটা আছে, এই বাঁকা অংশটার যে বৃত্তের কেন্দ্র, সেইটাকে বলা হয় কি ফোকাস বক্রতার কেন্দ্র। আমরা ফোকাস বিন্দু, বক্রতার কেন্দ্র, ফোকাস দূরত্ব সম্পর্কে ধারণা আমরা পেলাম। এরপরে প্রধান অক্ষ সম্পর্কে ধারণা পেলাম। নেক্সট আসো আমাদের পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডে কি আছে? উত্তল লেন্স কাকে বলে? এখানে আমি বললাম উত্তল লেন্স হলো, উত্তল লেন্সে আলো এক বিন্দুতে মিলিত হয় বা অভিসারী হয় বলে একে অভিসারী লেন্স বলে। অভিসারী, অভিসার মানে কি? মিলিত হয়, এক জায়গায় মিলিত হওয়াকে বলা অভিসারী। উত্তল লেন্সের কাজটা হলো কি আগত আলোকরশ্মিগুলোকে, সমান্তরাল আলোকরশ্মিগুলোকে আস্তে আস্তে কি করে, এদের সমান্তরাল অবস্থা থেকে একটা বিন্দুতে নিয়ে আসে, একটা বিন্দুতে মিলিত করে। এই লেন্সের মাঝখানে মোটা ও প্রান্ত সরু বলে একে স্থূল মধ্য লেন্সও বলে। ফোকাস বিন্দু এই গেল উত্তল লেন্স। এখন আসো ফোকাস বিন্দু কাকে বলে? উত্তল আলোকরশ্মি উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠে আপাতিত হয়। উত্তল লেন্স এই সমান্তরাল আলোকরশ্মি বস্তুকে কেন্দ্রীভূত বা অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে। এই বিন্দু হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু। যে বিন্দুতে সমান্তরাল আলোকরশ্মি মিলিত করে তাকে বলা হয় ফোকাস বিন্দু। ফোকাস দূরত্ব লেন্সের কেন্দ্র হতে ফোকাস বিন্দুর দূরত্বকে বলে লেন্সের ফোকাস দূরত্ব। তাইলে আমরা মোটামুটি এখানে উত্তল লেন্স সম্পর্কে ধারণা পেলাম, ফোকাস দূরত্ব সম্পর্কে ধারণা পেলাম, ফোকাস বিন্দু সম্পর্কে ধারণা পেলাম। আশা করি আর এই সম্পর্কিত সমস্যা কারো নেই। এরপরে আসো অবতল লেন্স। অবতল লেন্সের কাকে বলে? অবতল লেন্স এখানে দেখো মাঝখানটা তার সরু, দুই প্রান্তটা তার চওড়া, দুই প্রান্তটা তার চওড়া। অর্থাৎ দুইটা বৃত্তাংশ যদি উল্টোভাবে পরস্পর মিলিত হয় তখন তাকে আমরা বলবো কনকেভ লেন্স বা অবতল লেন্স। অবতল লেন্সে দেখো আগত আলোকরশ্মিগুলো আসতেছে, আগত আলোকরশ্মিগুলো আসতেছে, আগত আলোকরশ্মিগুলো এসে এখানে এই লেন্সের উপর পড়তেছে, লেন্সের উপর পড়তেছে, লেন্সের উপর পড়তেছে, লেন্সের উপর পড়তেছে। লেন্সের উপর পড়ার পর লেন্সের কাজ কি? আস্তে আস্তে এটাকে কি অভিসারী না করে প্রতিসরিত করা, দূরে সরাই দেওয়া। কাজ কি? দূরে সরাই দেওয়া বা প্রতিসরিত করা, দূরে সরাই দেওয়া বা প্রতিসরিত করা। এবং এই জন্য সব দূরে দূরে চলে যায়। এই যে দূরে দূরে চলে যায়, এই দূরে চলে যায়, দূরে চলে যায়, এগুলোকে যদি আমরা পিছনের দিকে কল্পনা করি, পিছনের দিকে যদি আমরা টেনে নেই, বর্ধিত করি, এই অভিসারী প্রতিসরিত রশ্মিগুলোকে পিছনের দিকে বর্ধিত করি, কাল্পনিকভাবে পিছনের দিকে আমরা বর্ধিত করি, পিছনের দিকে আমরা বর্ধিত করি। পিছনের দিকে আমরা বর্ধিত করলে একটা কল্পিত বা একটা কাল্পনিক একটা বিন্দু পাই। এই কাল্পনিক বিন্দুটাকে বলা হয় ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। সবাই কি ক্লিয়ার? এই কাল্পনিক বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। এই কাল্পনিক বিন্দুটাকে বলা হয় ফোকাল পয়েন্ট বা ফোকাস বিন্দু। তাইলে আমরা অবতল লেন্স সম্পর্কে জানলাম, ফোকাল পয়েন্ট পাইলাম। হ্যাঁ, এরপরে এই ফোকাল পয়েন্ট থেকে এই যে প্রধান অক্ষের যে দূরত্ব, এটাকে বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ। ঠিক আছে? আশা করি যে অবতল লেন্স সম্পর্কে তোমাদের ধারণা আরো ক্লিয়ার হলো। এরপরে আসো অবতল লেন্সের সম্পর্কিত যে কনসেপ্ট গুলা আমি আবার বলতেছি। অবতল লেন্স কাকে বলে? অবতল লেন্স আলো পরস্পর হতে দূরে চলে যায় বা অপসারী হয় বলে একে অপসারী লেন্সও বলে। লেন্সের মাঝখানে সরু ও প্রান্তের দিকটা মোটা থাকে। ফোকাস বিন্দু আলোকরশ্মি অবতল লেন্সের অবতল পৃষ্ঠে আপতিত হয়ে অপসারী হয়ে ছড়িয়ে পড়ে। যদি অবসারিত রশ্মিগুলো সোজা পিছনের দিকে বাড়িয়ে নেওয়া হয়েছে কল্পনা করায়,
নিলে সেগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়। এই বিন্দু হচ্ছে লেন্সের ফোকাস বিন্দু। ফোকাস দূরত্ব কি? লেন্সের কেন্দ্র থেকে ফোকাস বিন্দু দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। বক্রতার কেন্দ্র, সাধারণত লেন্সের পৃষ্ঠগুলো যে গোলকের অংশ, যে বৃত্তাংশ আর কি, তার কেন্দ্রকে আমরা বারবার দেখাইছি আমি, লেন্সের বক্রতা কেন্দ্র বলে। লেন্সের দুই পৃষ্ঠের জন্য বক্রতা কেন্দ্র থাকে দুইটা। লেন্সের বক্রতা কেন্দ্র থাকবে দুইটি। প্রধান অক্ষ লেন্সের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাই হলো লেন্সের প্রধান অক্ষ। আমি আবার দেখাই, দেখো এই একটা উত্তল লেন্স, এই একটা উত্তল লেন্স, এই একটা অবতল লেন্স, এই একটা অবতল লেন্স। এখন এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটার যে কেন্দ্র, এই বৃত্তটার কেন্দ্রটা হলো কি? বক্রতা কেন্দ্র। এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা হলো বক্রতা কেন্দ্র। প্রত্যেকটা লেন্সের দুটো বক্রতা কেন্দ্র আছে। আবার এই অবতল লেন্সটার এপাশে একটা বক্রতা কেন্দ্র আছে, এই অবতল লেন্সটার এপাশে একটা বক্রতা কেন্দ্র আছে। এই জন্য এভাবে প্রত্যেকটা লেন্সের দুই পাশে দুটো বক্রতা কেন্দ্র আছে, সেই উত্তল হোক আর অবতলই হোক। তাইলে আমরা এই সম্পর্কে আমাদের মনে হয় যে আর কোনো সমস্যা নাই, আছে? করতে পারো, আমাদের সময় শেষ। আমরা এখানে এই যে এই সর্বশেষ আমি এই এখানে যে চতুর্থ সম্পর্কে যে এই ছবিটা সবাই দেখো, এটা বোঝো সবাই? বুঝো এখানে কি হয়? এখানে আলোক রশ্মি, আমার সময় কিন্তু শেষ হয়ে যাবে। এই যে বস্তুটা সাইকেলে আরোহী আছে, এ থেকে আলোক রশ্মি গুলো আমাদের চোখের লেন্সের উপর গিয়ে পড়ে, স্বাভাবিকভাবে পড়ে, এই রশ্মিগুলো স্বাভাবিকভাবে পড়ে, পরে এখান থেকে প্রতিসৃত হয়ে এখানে রেটিনার উপরে প্রতিবিম্ব সৃষ্টি করে। প্রতিবিম্বটা হয় উল্টা, এবং রড এবং কোষের মাধ্যমে আমাদের মস্তিষ্কে আবার এটাকে প্রতিবিম্ব পাঠায়, ফলে হয় সোজা প্রতিবিম্ব, ফলে আমরা সোজাভাবে বস্তুটাকে দেখতে পাই। বুঝতে পারছো? এই হলো আমার আজকের ক্লাসের আলোচনা। আশা করি আমাদের এই চ্যাপ্টারটার আর কোনো সমস্যা তোমাদের নেই, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে। ঠিক আছে? তোমাদের আকার কোনো কোশ্চেন আছে? বয়েস, আর কোনো কোশ্চেন আছে? সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা অংশগ্রহণ করো। পরীক্ষার পরে আবার দেখা হবে পলিমার নিয়ে। আমি পলিমার পরীক্ষার পরে আবার শুরু করব। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? জি বয়েস, বলো। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের সাথে নেক্সট পরীক্ষা করো।